ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে যে পর্যন্ত আমি তোমাদের করিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা ভালো করে দেখেছো। আজকে যেটা করব সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিয়াকশান। অর্থাৎ আমাদের দেখো জৈব যৌগের সংখ্যা তো অনেক, প্রায় আমি বলেছি প্রায় 20 লক্ষের কাছাকাছি জৈব যৌগ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। তো সেই জৈব যৌগের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো কিন্তু প্রচুর বিক্রিয়া হয়। কিন্তু তাদের যদি তুমি কয়েকটা হেডে ভাগ করে দাও, কয়েকটা জৈব যৌগের সেই বিক্রিয়াগুলোকে যদি কয়েকটা শ্রেণীতে ভাগ করে দাও, তাহলে তাদের স্টাডি করাটা সোজা হয়ে যায়। সেই জন্যে আমাদের জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ করাটা অত্যন্ত প্রয়োজন। জৈব বিক্রিয়া প্রচুর বিক্রিয়া হয়, কিন্তু তারা কোন নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্গত সেই বিক্রিয়াগুলো সেই নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে আমরা যখন কোনো জৈব বিক্রিয়া করব, সেই জৈব বিক্রিয়াগুলো মূলত 4 রকম ভাগে ভাগ করা যায়। সেই 4 রকম ভাগটাও আমরা দেখব এবং সেই 4 রকম ভাগের উদাহরণ আমরা ডিটেলসে জানব। তাহলে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। দেখো, এই জৈব বিক্রিয়াকে মূলত আমরা জৈব বিক্রিয়াগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয় এটা আমরা জানব। 1 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নম্বর দ্রুত বিক্রিয়া। 3 নম্বর অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া। আর 4 নম্বর পুনর্বিন্যাস বিক্রিয়া। 4 নম্বর হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। পুনর্বিন্যাস বিক্রিয়া। তো জৈব যৌগের জৈব যৌগে যত বিক্রিয়া দেখায় জৈব যৌগগুলো, তারা মূলত এই হেডগুলোর মধ্যে পড়বে। তাদের যে ক্লাসিফিকেশান হবে, তা ক্লাসিফিকেশান এই বিক্রিয়াগুলোর মধ্যে কিন্তু হবে। সুতরাং এই বিক্রিয়াগুলোকে প্রত্যেকটা যদি আমরা জেনে নিই, তাহলে জৈব যৌগের স্টাডি করা আর জৈব যৌগের যে বিক্রিয়া স্টাডি করা, সেই বিক্রিয়া স্টাডি করাটা আমাদের কিন্তু খুব ভালো হয়ে যাবে, অর্থাৎ আমাদের কনসেপ্ট হয়ে যাবে। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া ইংরাজি হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, দ্রুত বিক্রিয়া অ্যাডিশন রিয়াকশন, অপনয়ন বিক্রিয়া এলিমিনেশন রিয়াকশন, পুনর্বিন্যাস বিক্রিয়া রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। ইংলিশ টার্মগুলোর সঙ্গে তোমরা পরিচিত হবে। আর আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করি, কিন্তু ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত থাকলে তোমরা সর্বভারতীয় নিরিখে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমরা কিন্তু সাফল্য লাভ খুব সহজেই করতে পারবে। ইংলিশ টার্মগুলো সেই জন্যেই আমি তোমাদের বলে দিই। দেখো, এরপরে যেটা আমরা আলোচনা করব, আজকে মূলত আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয় সেটা আমরা দেখব। দেখো, এই প্রতিস্থাপন বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের আলোচনাটা খালি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাইছি। তো প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়াতে কোনো জৈব অণুর কোনো পরমাণু বা গ্রুপ যদি অন্য কোনো পরমাণু গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে তাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো, আমি লিখছি, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর মধ্যস্থ পরমাণু বা গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, যেটা অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকেই আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকেই আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে, দেখো একটা বিক্রিয়ার উদাহরণ দিই। ধরো তোমার কাছে এই বিক্রিয়কটা আছে, যে CH3Br, এইটা আছে CH3Br। তো এইটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল ব্রোমাইড বা ব্রোমোমিথেন। তো এই মিথাইল ব্রোমাইডের সঙ্গে যদি আমি এখানে KOH ব্যবহার করি, পটাশিয়াম হাইড্রক্সাইড, এবং এটা জলীয় মাধ্যম, পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা অ্যাকোয়াস, জলীয় মাধ্যম, জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড।
যদি ব্যবহার করি তাহলে দেখবো, দেখো এইটা তো আমাদের মূল গ্রুপ, মানে এটা হচ্ছে আমাদের মূল যে জৈব যৌগটা, গ্রুপ বলছি, মূল যে জৈব যৌগটা এটা তো আমাদের মূল জৈব যৌগ। তো এই জৈব যৌগের দেখো একটা গ্রুপ কি আছে, এর মধ্যে মেন গ্রুপটা কি আছে, ব্রোমিন বা ব্রোমাইড। এই ব্রোমিনটা দেখো এই OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, এই OHটা ব্রোমিনের জায়গায় আসবে আর ব্রোমিনটা OH-এর জায়গায় যাবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে CH3, এই ব্রোমিনের জায়গায় OH-টা আসবে আর ব্রোমিনটা OH-এর জায়গায় যাবে, তাহলে কি হচ্ছে KBr, তাহলে CH3OH এবং KBr তৈরি হচ্ছে। তো এই বিক্রিয়াটা দেখো একটা ইন্টারচেঞ্জ করলো, A এখানে এলো আর A এখানে গেল। এই যে বিক্রিয়াটা, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর মধ্যস্থ পরমাণু বা গ্রুপ, এখানে গ্রুপ হচ্ছে দেখো এখানে কোনো হ্যালোজেন গ্রুপ আছে, হ্যালোজেন মানে ব্রোমাইড, যে গ্রুপটা অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, অন্য কোনো পরমাণু বা গ্রুপ, এখানে গ্রুপটা কি OH মানে হাইড্রক্সিল, এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই বিক্রিয়াকেই আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। এটা ফুটবল খেলার মতো। ফুটবল খেলায় তোমরা সাবস্টিটিউট প্লেয়ারের নাম শুনেছো? সাবস্টিটিউট প্লেয়ার কী হয়, যে 11 জন তো ফুটবল খেলে, কিন্তু যে প্লেয়ারটা একটু দুর্বল বা যে প্লেয়ারটা একটু হাঁপিয়ে পড়েছে তাকে কিন্তু তার পরিবর্তে কোচ কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার নামায়। 11 জনই খেলতে পারবে, অর্থাৎ তাকে তুলে নিয়ে অন্য কাউকে সেই মাঠের মধ্যে দিয়ে দেয়, সেই সাবস্টিটিউট প্লেয়ার। তো সাবস্টিটিউট প্লেয়ার তো এখানেও সেরকম, এখানে ব্রোমিন খুব ভালো মানে এই বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখায়, লিভিং গ্রুপ, সেই জন্য এই ব্রোমিনটাকে বার করে দিয়ে যদি OH এখানে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু খেলাটা ভালো জমে যাবে। সুতরাং সেই কারণে এই CH3Br এর এই ব্রোমিনটা বেরিয়ে গিয়ে এখানে OH-টা যুক্ত হয়ে গেল এবং এরকমভাবে এই মিথাইল অ্যালকোহল তৈরি হলো এবং পটাশিয়াম ব্রোমাইড তৈরি হলো। এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আর সবসময় একটা কথা আমি সবসময় বলি যে এই প্রতিস্থাপন বিক্রিয়ায় পয়ের রফলার কথাটা কিন্তু দেবে, নাহলে কী হয়ে যাবে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতি মানে কিন্তু স্বামী, যাই হোক পয়ের রফলাটা দেবে, যেটা মানে যোগ করছিলাম, তো এটা দেখবে, এটা কিন্তু দেখবে। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াটা বানানটা কিন্তু খবরদার ভুল করো না, বানানটা ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পয়ের রফলাটা কিন্তু দেবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তো দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়ার শ্রেণীবিভাগ, প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিয়াকশন। আর 3 নম্বর হচ্ছে ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে এই কোনো একটা ইলেকট্রোফাইল দ্বারা, ইলেকট্রোফাইল মানে তোমরা জানো ইলেকট্রোফাইলকে, যেখানে এই অ্যাটাকিং মানে যে প্রতিস্থাপনটা করবে সে হচ্ছে কোনো একটা ইলেকট্রোফাইল হবে, যে প্রতিস্থাপনটা করবে সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল হবে। ইলেকট্রোফাইলকে আমরা E+ দ্বারা প্রতিস্থাপন করি, E+ দ্বারা দেখাই। এখানে E+ মানে কোনো একটা ইলেকট্রোফাইল, ধরো Cl+ বা H+ বা NO2+, সেগুলো সবই কিন্তু ইলেকট্রোফাইল। এই ইলেকট্রন লাভার, আমি তোমাদের আগে বলেছি, মানে নেগেটিভকে ভালোবাসবে ইলেকট্রোফাইল। তো এখানে যেহেতু পজিটিভ চার্জ, নেগেটিভ ভালোবাসবে। তো যেখানে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কোনো ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে, এখানে শর্ট নোট করে দাও, ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে। এখানে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিককে আমরা Nu- দ্বারা প্রকাশ করি। এটা আমরা আগেও বলেছি যে আমাদের 2 ধরনের রিয়েজেন্ট আছে, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট এবং নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এই নিউক্লিওফিলিককে আমরা মাইনাস চার্জ দিয়ে প্রকাশ করি এবং এ কিন্তু পজিটিভ লাভার, এটা আমরা তোমাদের আগে লিখতে বলেছিলাম, নিশ্চয়ই করেছো। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কী দিয়ে ঘটবে? নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে, মানে মূল যে সাবস্ট্রেটের কোনো গ্রুপকে কোনো নিউক্লিওফাইল প্রতিস্থাপন করবে, যার চার্জ হচ্ছে Nu-। আমি দেখাবো সব কিছু। তাহলে এখানে আমরা করব নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটবে, করেছো? এটা জিনিসটা করবে। আর ফ্রি রেডিক্যাল
যে প্রতিস্থাপন বিক্রিয়া সেখানে কি করবে, সেখানে কোনো মুক্ত মূলক বা ফ্রি রেডিকাল দ্বারা প্রতিস্থাপন ঘটবে, সেই জন্যই এদের নাম হয়েছে ফ্রি রেডিকাল দ্বারা প্রতিস্থাপন ঘটবে। এখানে ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক দ্বারা প্রতিস্থাপন ঘটবে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ভাগ: ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ফ্রি রেডিকাল প্রতিস্থাপন বিক্রিয়া। যেখানে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন হবে সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে ইলেকট্রোফাইল দ্বারা কোনো প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটবে, অর্থাৎ এই দিকের যে পার্টটা, রিয়েজেন্ট পার্টটা, এটা তো রিয়েজেন্ট। আমি জানি জৈব বিক্রিয়ার তিনটে অংশ, এটা হচ্ছে সাবস্ট্রেট, মূল অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে রিয়েজেন্ট এবং এটা হচ্ছে প্রোডাক্ট। এই রিয়েজেন্টটা, যেখানে যদি রিয়েজেন্টটা যদি নিউক্লিওফাইল হয় এবং নিউক্লিওফাইল দ্বারা যদি এখানে কোনো কিছু প্রতিস্থাপন ঘটে তাহলে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি রিয়েজেন্টটা কোনো ইলেকট্রোফাইল হয়, মানে কোনো পজিটিভ চার্জযুক্ত কোনো কিছু মূলক হয়, তাহলে তার দ্বারা যদি প্রতিস্থাপনটা ঘটে তাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি এই রিয়েজেন্ট পার্টটা যদি কোনো ফ্রি রেডিকাল থাকে, তো ফ্রি রেডিকাল দ্বারা যদি কোনো জৈব যৌগের কোনো অংশের যদি প্রতিস্থাপন হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্রি রেডিকাল প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একদম এই ব্যাপারটাই ভাবতে হবে। তো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা প্রথম আলোচনা করব, তারপর ইলেকট্রোফিলিক, তারপর ফ্রি রেডিকাল প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। তাহলে দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আলোচনা করব, খুব ভালো করে এই জায়গাটা শুনবে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়। আমি যে উদাহরণটা যেটা দিয়েছিলাম সেটাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, আমি এখানে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা খুব ভালো করে করব। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এইটা আমরা প্রথমে আলোচনা করব। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি ঘটে এটা দেখো, প্রথমে আলোচনা করব যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি ঘটে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ দেখো, এখানে আমি CH3Br নিয়েছিলাম উদাহরণটায়, মনে পড়ছে নিশ্চয়ই একটু আগেই। CH3Brটাকে আমি এরকমভাবে রাখলাম, এটা হচ্ছে CH3Br, ঠিক আছে। এবার দেখো, এই CH3 এবং এখানে Br, এটাকে আমি CH3Brটাকে আমি এরকমভাবে রাখলাম, ঠিক আছে। এবার দেখো, এই CH3Br মানে মিথাইল ব্রোমাইড। এবার দেখো, এখানে আমি কি দিয়েছিলাম, KOH। এই KOH-এর মধ্যে বিক্রিয়ায় যে প্রতিস্থাপনটা ঘটাবে সেটাকে এখানে দেখো KOH-টা এরকমভাবে ভাঙে, K+ আর OH-, আয়নীয় কম্পাউন্ড তো এরকমভাবেই ভাঙবে। এখানে প্রতিস্থাপনটা ঘটাবে কিন্তু OH-, একটা কিন্তু নিউক্লিওফাইল, কারণ এর চার্জ যে আছে এই চার্জ হচ্ছে নেগেটিভ। সুতরাং এই OH- এ কিন্তু একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। এবং এখানে কি করবে, এই নিউক্লিওফাইলটা গিয়ে কি করবে, কোথায় আঘাত করবে? দেখো, এই নিউক্লিওফাইল কি লাভার? পজিটিভ লাভার। আমি বলেছি পজিটিভ লাভার। তো দেখো, এই কার্বন আর ব্রোমিনের মধ্যে কোনটাতে পজিটিভ চার্জ একটু হলেও আছে? কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, কার্বনের উপর পজিটিভ চার্জ এখানে আছে। আর ব্রোমিনের উপর কিন্তু নেগেটিভ চার্জ আছে। কারণ কি? কারণ কার্বন আর ব্রোমিনের মধ্যে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই কারণে এই বন্ধন জোটটা কিন্তু ব্রোমিনের দিকে সরে আছে। তাহলে এই জন্যে ব্রোমিনের বন্ধনটা সরে আছে বলে ব্রোমিনের উপর চার্জ হচ্ছে নেগেটিভ আর কার্বনের উপর চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে যে OH-, এই যে নিউক্লিওফাইলটা পজিটিভ লাভার, পজিটিভ মানে কোনটা আক্রমণ করবে? এই কার্বনটা আঘাত করবে। এবং এই কার্বনটা যখন আঘাত করবে, এই কার্বনটা কিন্তু এই ব্যাক সাইড অ্যাটাক করবে, পেছন থেকে অ্যাটাক করবে। এবং বিক্রিয়ার দেখো, পেছন থেকে যখন অ্যাটাক করবে তখন কি হচ্ছে, এই কার্বনটা এখানে থাকছে এবং এই হাইড্রোজেনগুলো এখানে চলে আসছে। এবং দেখো, এই ব্রোমিন, এই OH-টা এই কার্বনের সঙ্গে এখানে কিন্তু OH-টা এখানে কিন্তু OH-টা কিন্তু যুক্ত হচ্ছে, OH-টা। আর এখানে এই Br-টা কিন্তু থাকছে। তো এইখানে এরকম একটা অবস্থার সৃষ্টি হবে, মানে এরকম একটা অবস্থার সৃষ্টি হবে, এইটাকে ট্রানজিশন স্টেট বলবো। তো দেখো, এইখানে পজিটিভ চার্জটা হচ্ছে কার্বনের উপর আছে বলে নিউক্লিওফাইলটা পজিটিভ চার্জকে অ্যাটাক করবে এবং এটা কিন্তু ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে। তোমরা পরবর্তীকালে ক্লাস 12-এ আমাদের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে আমি
আমি এগুলো করেছি, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আরও ভালো করে বুঝতে পারবে 12-এ। এখন খালি এইটুকুই বোঝো। তো দেখো এইখানে যে বিক্রিয়াটা হবে, সেই বিক্রিয়াতে OH মাইনাসটা এখান থেকে এসে কিন্তু এই ব্যাক সাইডে কিন্তু অ্যাটাকটা করবে, ব্যাক সাইড অ্যাটাক করবে এবং এমন একটা অবস্থা সৃষ্টি করবে যেখানে এই কার্বনের সঙ্গে এই OH-টাও যুক্ত থাকবে, ডট ডট করে আমি লিখেছি, এবং বিআরটাও যুক্ত থাকবে। তখনও কিন্তু বিআরটা বেরিয়ে যায়নি, বিআরটাও কিন্তু যুক্ত আছে, কিন্তু তার বন্ধনটা দুর্বল হয়ে গেছে। আর এখানে OH-টা কিন্তু পুরোপুরি যুক্ত হয়নি, OH-টাও যুক্ত হচ্ছে, কিন্তু আমি ডট ডট পজিশনে দিচ্ছি, মানে তখন যুক্ত হওয়ার মতো অবস্থাতে আছে। এবং দেখো এইখানে এই যে কার্বনের যে চার্জটা, এই কার্বনের দেখো যে যোজ্যতাটা, চার্জ নয়, যার যোজ্যতাটা কত হয়ে গেছে, পেন্টাভ্যালেন্ট। কার্বন কিন্তু 5টা যোজ্যতা শো করছে এখানে, 1, 2, 3, 4, 5টা যোজ্যতা শো করছে। 5টা যোজ্যতা শো করছে মানে কার্বন এখানে কিন্তু খুব অস্থায়ী। সুতরাং এই যে যৌগটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো, এই স্টেটটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট মানে এর পরেও আর একটা স্টেট, এর পরেও একটা জিনিস তৈরি হবে, এইটা থেকে সেই প্রোডাক্টটা উৎপন্ন করার সময় এই ট্রানজিশন স্টেটের সৃষ্টি হচ্ছে। এটা কোনো অন্তর্বর্তী পদার্থ নয়, অন্তর্বর্তী পদার্থ হিসেবে আমি ট্রিট করবো না, এটা একদম ফটো ফিনিশে, মানে খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময় এই জিনিসটা কিন্তু সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলবো অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট, এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটের সৃষ্টি হচ্ছে, এবং এই ট্রানজিশন স্টেটে কিন্তু কার্বন কিন্তু পেন্টাভ্যালেন্ট হয়ে আছে, মানে 5টা যোজ্যতা কিন্তু কার্বনের আছে। তো এইটা একদম ফটো ফিনিশে, মানে খুব অল্প সময়ের জন্য এইরকম অবস্থার সৃষ্টি হবে। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে, দেখো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কার্বনটা এখানে থাকছে, এবার এই OH-টা পুরোপুরি বন্ড করে ফেলছে, এবং এই যে হাইড্রোজেন, এই 3টে যে হাইড্রোজেনগুলো ছিল, সেই হাইড্রোজেনগুলো এই দিকের পজিশনে চলে আসছে, এই দিকের পজিশনে চলে আসছে। এবং এখানে এবার বিআরটা বন্ড ব্রেকিং করছিল, মানে বন্ড ব্রেকিং হয়ে যাচ্ছিল, এবং পুরোপুরি বন্ড ব্রেকিং হবে, এবং সেখানে বিআর মাইনাসটা এরকমভাবে বাইরে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো আলটিমেট এখানে কি তৈরি হলো, CH3OH, CH3OH, অর্থাৎ এখানে এই ব্রোমিনটা এই OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, এবং এইটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারলে? এবং এখানে একদম তোমাকে মেকানিজম দেখিয়ে দিলাম। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারলে তো সিম্পল আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কীরকম হলো, যে CH3Br, এখানের সঙ্গে তুমি তো KOH বিক্রিয়া ঘটালে, এবং এটাতে অ্যাকোয়াস মানে জলীয় মাধ্যমে এই বিআরটাকে OH-টা রিপ্লেস করছে, এবং এক্ষেত্রে তৈরি হচ্ছে কি, এক্ষেত্রে তৈরি হচ্ছে CH3OH এবং KBr তৈরি হচ্ছে। এটাই তো হয়েছে, CH3OH এবং KBr। এবং দেখো এই যে বিআর মাইনাসটা, এই বিআর মাইনাসটা এখানে যে K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে KBr হয়ে অবস্থান করবে, KBr হয়ে যাবে। আমি এখানে আয়ন আকারে রেখেছি, তুমি KBr হিসাবে দেখাতে পারো, কিচ্ছু অসুবিধা নেই। তো এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটার ক্রিয়া কৌশল, মেকানিজম কোনটা, এই যে বিক্রিয়াটা ঘটলো, এর বিক্রিয়াটা কিভাবে ঘটলো, এইভাবে ঘটলো। এবং এই যে ঘটলো, এই জায়গাটাকে আমরা, এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে SN2 এবং একটা হচ্ছে SN1। এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মানে ক্লাসিফিকেশন, প্রকারভেদ আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি। প্রকারভেদ, একটা হচ্ছে SN2 এবং একটা হচ্ছে SN1। SN2-র পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন, SN2-র পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, 2 আছে বলে বাইমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। SN2 পথে যদি সম্পন্ন হয় তাহলে সেটাকে আমি বলবো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে কথাগুলো। আর SN1টাকে আমরা বলবো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। SN1-এর পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার।
দেখো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, SN2 এবং SN1। এই দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মানে তো বুঝতে পারছো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো এখানে হচ্ছেই, এখানে নিউক্লিওফাইল দ্বারাই, এখানে নিউক্লিওফাইল OH মাইনাস দ্বারাই এই বিআরটার সাবস্টিটিউশন ঘটছে, বুঝতে পারলে? এবার বাইমলিকুলার কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? এই বাইমলিকুলার কথাটা ব্যবহার করা হচ্ছে এই কারণেই যে এই যে বিক্রিয়াটা ঘটছে, এই যে আমি যে এই মেকানিজমটা করলাম এটা SN2 পথে সম্পন্ন হচ্ছে। এই যে বিক্রিয়াটা আমি করলাম এটা কিন্তু SN2 পথে সম্পন্ন হচ্ছে। কারণ কি দেখো এটা কিন্তু মানে SN2 বিক্রিয়াটা এটা কিন্তু দেখো এই যে প্রথম যে ধাপটা, এই প্রথম ধাপটা মানে এইটার সঙ্গে এইটা যে বিক্রিয়াটা করছে, এই যে ধাপটায় এটাতে কিন্তু দুটো মলিকুল উপস্থিত আছে। অর্থাৎ এই দুটো মলিকুলের যে কনসেন্ট্রেশনের উপরেই এই বিক্রিয়াটার হারটা নির্ভর করবে। এবং এই বিক্রিয়াটার যে হার নির্ণায়ক ধাপ এটা তোমরা ক্লাস 12-এ শিখবে। এখন অল্প কথায় তোমরা জেনে নাও যে এই যে বিক্রিয়াটা আমি করলাম এই বিক্রিয়াটা হচ্ছে SN2 পথে সম্পন্ন হলো। এখানে বাইমলিকুলার মানে এই বিক্রিয়াটার যে একটা রেট ডিটারমাইনিং স্টেপ, মানে যেটাতে এই বিক্রিয়াটাতে যে স্টেপটায় আমরা রেটটা মানে কত একক সময় কতটা পরিমাণে সম্পন্ন হচ্ছে সেই রেটটাকে আমরা দেখব। সেই রেটটাতে সেই যে ধাপটাতে রেট ডিটারমাইনিং স্টেপ অর্থাৎ সেই যে ধাপটাতে এখানে মলিকুল থাকবে দুটো, সেটার জন্যেই এটা হচ্ছে বাইমলিকুলার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। সেই জন্যে রেট ডিটারমাইনিং স্টেপে, যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপ মানে সবথেকে স্লোয়েস্ট স্টেপ, এইখানে যে এই প্রথম যে স্টেপটা হচ্ছে মানে এই যে তোমার ট্রানজিশন স্টেটে যেটা আসছে, এই ট্রানজিশন স্টেটে এই যে স্টেপটা হচ্ছে এই স্টেপটাতে কিন্তু দুটো মলিকুল অংশগ্রহণ করেছে। অর্থাৎ বিক্রিয়ার যে রেটটা, একটা কথা জেনে রাখো, বিক্রিয়ার যে রেটটা সেই রেটটা কিন্তু এইটার উপরও যেমন নির্ভর করবে তেমনি মানে মূল যে সাবস্ট্রেটের উপর নির্ভর করবে এবং নিউক্লিওফাইলের উপরও নির্ভর করবে। এবং সেই জন্য আমরা এখানে লিখব এই বিক্রিয়াটার রেটের উপর এই বিক্রিয়ার যে রেটটা, রেট মানে হার, রিয়াকশান রেট, আমি লিখব রিয়াকশান রেট বা হার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ইজ প্রপোর্শনাল টু এখানে দেখো CH3 বিআরের উপরও যেমন নির্ভর করছে, CH3 বিআরের গাঢ়ত্বের উপরও যেমন নির্ভর করবে, তেমনি এখানে নিউক্লিওফাইল যেখান থেকে এসেছে অর্থাৎ KOH তার উপরও নির্ভর করবে। এবং এই যে পথটা হলো এই পথটা হচ্ছে এই বিক্রিয়াটাকে আমরা বলবো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো ঘটছে। এবং রেট ডিটারমাইনিং স্টেপ মানে যে বিক্রিয়াটা যে অনেকগুলো বিক্রিয়া তো অনেকগুলো ধাপে হতে পারে, সেই ধাপের মধ্যে সবথেকে যে স্লোয়েস্ট স্টেপ মানে সবথেকে মন্থরতম যে ধাপটা, সেই ধাপটাকে আমরা রেট ডিটারমাইনিং স্টেপ বলবো। এবং সেই ধাপটার উপর ভিত্তি করেই কোনো বিক্রিয়ার রেটটা নির্ধারিত হবে, কোনো বিক্রিয়ার হারটা নির্ধারিত হবে। এই কথাটা এখন 11-এ এইটুকুই খালি বোঝো, এইটুকুই খালি কপি করো। 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার আছে, সেখানে রেট ডিটারমাইনিং স্টেপ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, এখনও আমার ভিডিওতে আছে, পারলে দেখতে পারো। কিন্তু এখন খালি এইটুকুই জেনে রাখো যে বাইমলিকুলার মানে যেখানে রেট ডিটারমাইনিং রিয়াকশান রেটটা যেখানে নির্ভর করছে, রিয়াকশান রেটটা CH মানে এই মূল সাবস্ট্রেটের উপর নির্ভর করছে এবং যে নিউক্লিওফাইল তার উপর নির্ভর করছে, এই দুটো মলিকুলের উপর নির্ভর করছে। অর্থাৎ এই বিক্রিয়ার যে আণবিকতা মানে দুটো মলিকুল দুটো অণুর উপর নির্ভরই করছে বলে এই বিক্রিয়ার আণবিকতাটা 2 বলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। বুঝতে পারলে? তো এই যে আমি পথটা দেখালাম এই পথটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার পথে, SN2 পথে কিন্তু এই বিক্রিয়াটা সম্পন্ন হলো। এখানে আর কিছুই নয়, বাইমলিকুলার কথাটা এখানে রেটটা নির্ভর করবে CH3 বিআরের উপর নির্ভর করবে, KOH এর উপর নির্ভর করবে। এবং এখানে আমি যেটা করালাম দেখো, এখানে OH মাইনাসটা এখানে কিন্তু আমি ব্যাক সাইডে অ্যাটাক করালাম, এখানে এই C এর ব্যাক সাইড থেকে অ্যাটাকটা হলো। এটাও কারণ আছে কেন ব্যাক সাইড থেকে অ্যাটাক হলো, সেই কারণগুলো তোমরা 12-এ শিখবে। কিন্তু এখানে জেনে রাখো যে OH মাইনাসটা যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, তো দেখো এইখানে যদি এই যে এইচগুলো আছে এইগুলো ছোট গ্রুপ, এই ছোট গ্রুপ বলে এ কিন্তু সহজেই অ্যাটাক করতে পারবে। মানে এই OH মাইনাসটা যেহেতু এই এইচটা যেহেতু ছোটো ছোটো গ্রুপ আছে, সুতরাং এই OH মাইনাসকে বাধা দেওয়ার ক্ষমতা এইচের কিন্তু নেই। সুতরাং এই জায়গাটাতে এটা
এই কার্বনটা হচ্ছে 0 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনটার সঙ্গে অন্য কোনো কার্বন যুক্ত নেই। এই 0 ডিগ্রি কার্বনে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা সব থেকে ভালো হবে। এবং যখন এইখানে 0 ডিগ্রি কার্বনে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা সব থেকে মানে SN2 বিক্রিয়ার যে ক্রমটা, SN2 বিক্রিয়ার ক্রম মানে SN2 বিক্রিয়ার ক্রমটা 0 ডিগ্রিতে সব থেকে ভালো হবে। কারণ দেখো এই OH মাইনাসটা এখানে যখন অ্যাটাক করবে তখন তো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো খুব ছোট, হাইড্রোজেন তো বাধা দেওয়ার তেমনভাবে ক্ষমতা নেই, এর স্টেরিক হিন্ড্রেন্সটা খুব কম, মানে বাধা দান করার ক্ষমতাটা খুব কম। তাহলে এখানে OH মাইনাসটা খুব সহজেই অ্যাটাক করবে, বিক্রিয়াটা খুব এখানে সহজেই ট্রানজিশন স্টেটের সৃষ্টি হবে এবং বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখানে যত ধরো ওই গ্রুপটা যত বাড়বে, ধরো এখানে যদি এই এইচের জায়গায় যদি CH3 থাকতো, সাপোজ এই এইচের জায়গায় যদি CH3 থাকতো, তাহলে কিন্তু এই OH মাইনাস CH3 হচ্ছে একটা বড় গ্রুপ। আমি তোমাদের আগের এপিসোডে কিছু বলেছিলাম যে CH3 হচ্ছে বড় গ্রুপ মানে অ্যালকিল গ্রুপগুলো হচ্ছে বড় গ্রুপ, এর কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স আছে, মানে বাধাদান স্থানাভাবজনিত একটা সমস্যা আছে। তাহলে দেখো এই যে CH3 একটা বড় গ্রুপ, যদি এখানে এইচের জায়গায় যদি CH3 থাকতো, অর্থাৎ তখন এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন হতো, তখন কিন্তু এই OH মাইনাসটা এসে এখানে কিন্তু এই অ্যাটাক করতে গেলে তখন কিন্তু CH3টা যেহেতু বড় গ্রুপ তাহলে বাধা দিত, এবং বাধা দিত বলে সেই বিক্রিয়াটা কিন্তু অতটা ভালো কিন্তু হতো না। সুতরাং এখানে 0 ডিগ্রি সব থেকে ভালো হবে, তারপর 1 ডিগ্রিতে আসবে। ধরো এখানে যদি 2 ডিগ্রি যদি কার্বন হতো, মানে 2 ডিগ্রি কার্বন মানে এখানে আরেকটা CH3, ধরো এই এইচের বদলে আরেকটা CH3 আছে, তাহলে এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন হতো, কারণ এই কার্বনটার সঙ্গে এই একটা CH3 আরও দুটো বড় গ্রুপ আছে। দুটো বড় যদি গ্রুপ থাকে তাহলে OH মাইনাসটা এসে এখানে কিন্তু সহজে অ্যাটাক করতে পারবে না, এই CH3 বাধা দেবে। তখন সেই জন্যে সেই বিক্রিয়ার যে গতিবেগটা, রেটটা কিন্তু আরও কম হয়ে যাবে, বিক্রিয়ার গতিবেগটা কিন্তু আরও কম হয়ে যাবে, অর্থাৎ এটা 2 ডিগ্রিটা আরও কম। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে এখানে আরেকটা CH3 আসবে 3 ডিগ্রি যদি হয়, এবং 3 ডিগ্রি যখন হবে তখন OH মাইনাসটা অ্যাটাক করার পেছন থেকে অ্যাটাক করার প্রবণতাটা একদমই কম হয়ে যাবে। তো অর্থাৎ 3 ডিগ্রি যে কার্বনটা আছে, 3 ডিগ্রি কার্বনে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা খুব কম গতিতে ঘটবে, এবং সেই জন্যে বিক্রিয়ার ক্রমের গতিটা হচ্ছে এইটা হবে। বুঝতে পারলে? তো দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, তো এই যে বিক্রিয়াটাতে এইটা উৎপন্ন হচ্ছে, খুব ভালো করে দেখো, এইটা উৎপন্ন হলো এবং এটাতে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটার মেকানিজম হচ্ছে এটা হচ্ছে মেকানিজম, এবং এই মেকানিজমটা কোন পথে সম্পন্ন হলো, এই SN2 পথে সম্পন্ন হলো। এটা হচ্ছে SN2 বিক্রিয়া। কারণ এখানে কি হলো, SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, এখানে সবসময় আমরা বাইমলিকুলার মানে রেট ডিটারমাইনিং, এখানে এই বিক্রিয়াটা যদি রেট আমি আলোচনা করতে চাই, সেই রেটটা এখানে এই CH3 বিয়ারের উপর নির্ভর করবে, KOH-এর উপর নির্ভর করবে, দুটো মলিকুলের উপর নির্ভর করছে বলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার বা SN2 বিক্রিয়া। বুঝতে পারলে? এবং SN2 বিক্রিয়াতে ক্রম হচ্ছে প্রথমে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যত কার্বনের সঙ্গে যত বড় গ্রুপ থাকবে তত কিন্তু এই নিউক্লিওফাইলের অ্যাটাক করার প্রবণতাটা তত কিন্তু কম হবে, আর নিউক্লিওফাইলে অ্যাটাক করার প্রবণতা যত কম হবে ততই ট্রানজিশন স্টেটের পরিণত হওয়ার প্রবণতাটা আরও কম হবে, এবং প্রোডাক্ট যেটা উৎপন্ন করছে তার পরিণত হওয়ার প্রবণতাটা আরও কম হবে। সুতরাং সেই কারণে SN2 বিক্রিয়ার ক্রম হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লাস 12-এ SN2 SN1 নিয়ে প্রচুর আলোচনা করবে, এখন খালি এইটুকু আলোচনা তোমরা দেখো। আর একটা করব SN1। দেখো SN1 পথে যেটা হবে এটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এখানে যে রেটটা আমি বার করব সেই রেটটা কিন্তু একটা মলিকুলের উপর নির্ভর করবে, এবং সেই মলিকুলটা অবশ্যই সাবস্ট্রেটের উপর। এখানে কোনো নিউক্লিওফাইলের উপর মানে রেট ডিটারমাইনিং স্টেপে বা রেটটা যখন আমি নির্ণয় করছি তখন নিউক্লিওফাইলের কোনো ভূমিকা সেখানে থাকবে না, এবং যেহেতু একটা মলিকুলের উপর নির্ভর করবে, আমি দেখাবো একটা উদাহরণে, একটা মলিকুলের উপর যখন নির্ভর করবে তখন সেটা কোন পথে সম্পন্ন হবে, SN1 পথে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। ইউনি মানে একটা মলিকুলের উপর ওই বিক্রিয়ার রেটটা নির্ভর করবে। এবার দেখো এটা এবার আমি এই বিক্রিয়াটা দেখাই, SN1 বিক্রিয়াটা একটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা করছি।
এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে SN1 বিক্রিয়া। SN1 একটা বিক্রিয়া দেখো, এটাতে সবসময় 3 ডিগ্রি কার্বন তোমাকে নিতে হবে। 3 ডিগ্রি কার্বন SN1 বিক্রিয়াটা খুব ভালো হয়। কেন হয় সেটা আমি বলছি। 3 ডিগ্রি কার্বন নাও, 3 ডিগ্রি কার্বন মানে এখানে একটা কার্বন নিলে সাবস্ট্রেটটা এই দিকে একটা CH3 যুক্ত করো, এই দিকে একটা CH3 যুক্ত করো, এই দিকে একটা CH3 যুক্ত করো, এটা 3 ডিগ্রি কার্বন হলো। সেই কার্বনের সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত করো, আমি করছি Br করলাম। এবার দেখো এই 3 ডিগ্রি করলাম, এই 3 ডিগ্রি কার্বনের সঙ্গে আমি কিন্তু একটা Br যুক্ত করেছি এবং এখানে আমি দিচ্ছি সেই আমাদের নিউক্লিওফাইল এখানে আসবে KOH দিচ্ছি, KOH, এবং এটা অ্যাকোয়াস মিডিয়ামে এবং অ্যাকোয়াস এবং মানে জলীয় মাধ্যমে। এখানে K+ আর OH- এখানে থাকছে নিউক্লিওফাইল রূপে, কিন্তু OH- কিন্তু কাজ করবে। ঠিক আছে, এবার দেখো এইখানে যেটা এখানে কি উৎপন্ন হবে দেখো, এই বিআরটার জায়গায় কি আসবে, OH-টা আসবে, প্রতিস্থাপন বিক্রিয়া করছে। এই বাঁদিকে যাই গ্রুপ থাকুক না কেন, আমাদের এই বিআরটার জায়গায় OH-টা আসবে, এটাই তো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো এখানে কি হচ্ছে, CH3 আর এখানে OH, ব্যাস হয়ে গেল। এবার যে দেখো এই বিক্রিয়াটা যেটা হলো, আগেরটা আমি নিয়েছিলাম মিথাইল ব্রোমাইড, মানে এখানে এই CH3-র জায়গায় কিন্তু আমি 3টে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়াটা করিয়েছিলাম। সেটা কোন পথে সম্পন্ন, সেটা কিন্তু SN2 পথে সম্পন্ন হলো। আর এবার এই বিক্রিয়াটা যখন আমি ক্রিয়া কৌশল বা মেকানিজম দেখাবো, তখন এই বিক্রিয়াটা SN1 পথে সম্পন্ন হয়। কেন, দেখো এই বিক্রিয়াটা এরকম হলেও এই বিক্রিয়াটা দুটো স্টেপে কিন্তু ভাগ করে বিক্রিয়াটা হয়। আগের যে SN2 বিক্রিয়াটা ওটা একটা স্টেপই, ওটা কিন্তু স্টেপটা হচ্ছে একটাই। SN2 বিক্রিয়ার স্টেপ হচ্ছে একটাই। ওখানে যে ট্রানজিশন স্টেটের সৃষ্টি হলো ওটাকে আমি ধরবো না। ট্রানজিশন স্টেটের যে সৃষ্টি হলো ওটা তো একদম ফটো ফিনিশে নষ্ট হয়ে যাবে, মানে একদম খুব তাড়াতাড়ি ওটা কিন্তু শেষ হয়ে যাবে, ওটাকে আমি ধরবো না। ওটা স্টেপটা হচ্ছে একটাই, কিন্তু SN1-এ স্টেপ হচ্ছে দুটো। SN1 বিক্রিয়াতে স্টেপ দুটো। ফার্স্ট স্টেপে কী হয় দেখো, ফার্স্ট স্টেপে প্রথমে হয় কার্বোক্যাটায়ন জেনারেশন, কার্বক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন গঠন। কার্বোক্যাটায়ন গঠন কোনখান থেকে হবে দেখো, এই জায়গাটা থেকে। প্রথম স্টেপে কিন্তু নিউক্লিওফাইল কিছু আসবে না, এখানে CH3 Br এটা হলো। তো প্রথম স্টেপে এই KOH-এর কোনো ভূমিকাই থাকবে না, এখানে যে নিউক্লিওফাইল OH- কোনো ভূমিকাই থাকবে না। এখানে ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে এই ব্রোমিনটা তার নিজস্ব ইলেকট্রনটা তার কাছে নিজের কাছে টেনে নেবে। 3 ডিগ্রি, এখানে তো 3 ডিগ্রি, এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, এবং 3 ডিগ্রি কার্বন এর সঙ্গে CH3 বড় বড় গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ মানে বড় বড় গ্রুপ আছে বলে এইখানে দেখো, এইখানে তো বন্ধন জোটটা ব্রোমিনের দিকেই সরেছিল, কারণ এখানে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। এবার এই যে গ্রুপগুলোর উপস্থিতিতে কিন্তু মানে পুরো বন্ধন জোটটা পুরোটাই কিন্তু ব্রোমিনটা নিয়ে নেবে। আর পুরোটা যখন ব্রোমিন নিয়ে নেবে তখন কিন্তু দেখো এই কার্বোক্যাটায়ন জেনারেশন হবে CH3 এবং এখানে কার্বোক্যাটায়ন জেনারেশন হলো এবং তার সঙ্গে সঙ্গে Br- সৃষ্টি হলো। এটাকে বলেছি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু সৃষ্টি হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা সৃষ্টি করেছি। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, এর আগের এপিসোডে করেছি আমরা। সেই জন্যে এই যে 3 ডিগ্রি কার্বন সমৃদ্ধ যে যৌগগুলো, সেই যৌগগুলো মূলত এই SN1 পথে সম্পন্ন হয়। এবং দেখো এখানে SN1টা কেন আমি বলছি তো এটা পরে বলছি। দেখো প্রথম স্টেপে তো এই কার্বোক্যাটায়ন জেনারেশন হলো, এই প্রথম স্টেপটার উপরই আমি কিন্তু বিক্রিয়াটা নির্ভর করে আছে, প্রথম স্টেপটার উপরই বিক্রিয়ার রেটটা নির্ভর করছে যে এটা কত সহজে ভাঙবে, যত সহজে ভাঙবে তত রেটটা ভালো হবে। সুতরাং এই বিক্রিয়ার যে রেটটা কিন্তু সমানুপাতিক হবে এই যে CH3 এর উপরই কিন্তু নির্ভর করে থাকবে। এখানে কিন্তু নিউক্লিওফাইল রূপে যে নিউক্লিওফাইলের জন্য যে KOH-টা ব্যবহার করছি আমি, যেখানে নিউক্লিওফাইল জেনারেট হচ্ছে OH-, সেটার কিন্তু কোনো ভূমিকা নেই।
সেই জন্যে এই ফার্স্ট স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ এইখানের সব রেট ডিটারমাইনিং স্টেপ মানে মানে যে আমি রেটের বার করার জন্য যে স্টেপটা, এবং এটা সব থেকে স্লোয়েস্ট স্টেপ, মন্তরতম ধাপ। এই স্টেপটাতে যেহেতু একটাই কেবলমাত্র সাবস্ট্রেটই অংশগ্রহণ করছে রেট নির্ণয়ের জন্য, রেট মানে বিক্রিয়ার হার কতটা স্পিডে সম্পন্ন হচ্ছে, এই বিক্রিয়ার হারটা কেবলমাত্র এই স্টেপের উপর নির্ভর করবে। এবং এই স্টেপটাতে কী আছে, কেবলমাত্র এই সাবস্ট্রেটটা আছে, মূল অ্যালকিল হ্যালাইডটা আছে, এবং এই অ্যালকিল হ্যালাইডটার উপরই কিন্তু এই রেটটা নির্ভর করবে। সেই জন্যে এইটার নাম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, মানে যেহেতু একটা মলিকুল, এই রেটটা একটা মলিকুলের উপর নির্ভর করছে, একটা মলিকুলার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে। SN2-তে ছিল যে সাবস্ট্রেট যেমন ছিল তেমনি নিউক্লিওফাইলের জন্য যে যৌগটা ব্যবহার করেছিলাম সেটাও ছিল, কিন্তু সেই জন্য SN2 বাইমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। কিন্তু SN1 পথে যখন সম্পন্ন হচ্ছে তখন কিন্তু এই রেটটা কেবলমাত্র নির্ভর করছে এই অ্যালকিল হ্যালাইডের উপর। এখানে কিন্তু কোনো কিন্তু এই যে রিয়েজেন্ট যেটা আমরা ব্যবহার করছি, যে বিকারক, নিউক্লিওফিলিক বিকারক, তার কিন্তু কোনো ভূমিকা কিন্তু নেই। এবার স্টেপ 2-তে, সেকেন্ড স্টেপ, এই স্টেপে কিন্তু এই নিউক্লিওফাইলটা প্রবেশ করবে। এবার দেখো এখানে কার্বোক্যাটায়ন হয়ে আছে CH3 C+, CH3 এই কার্বোক্যাটায়ন হয়ে আছে। এবার কার্বোক্যাটায়ন যখন হয়ে আছে তখন দেখো এই OH মাইনাসটা এসে আমার নিউক্লিওফাইল, এখানে KOH আমি ব্যবহার করছি, কিন্তু নিউক্লিওফাইলকে OH মাইনাসে নিউক্লিওফাইলই তো আমি প্রতিস্থাপন বিক্রিয়া করব, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে OH মাইনাসটা বিক্রিয়া করবে এবং OH মাইনাসটা এই C+ এর সঙ্গে কিন্তু যুক্ত হবে, এবং যুক্ত হবে দেখো এই OH মাইনাসটা C+টা পরস্পর বিপরীত চার, সুতরাং OH মাইনাসটা কিন্তু এই C+ এর সঙ্গে সহজেই যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কী তৈরি করবে দেখো CH3 আচ্ছা CH3 OH এটা তৈরি হয়ে গেল। তো দেখো এইটাই জিনিসটা তৈরি হয়ে গেল। আর তারপরে যে এই Br মাইনাসটা আছে, Br মাইনাস যেটা পড়ে আছে, এই Br মাইনাসটা এই K+ এর সঙ্গে যুক্ত হয়ে KBr তৈরি করে দেবো। এবং এখানে কী হবে দেখো, এখানে আরও তৈরি হবে KBr। এই KBrটা গঠন করেছে, এই Br মাইনাসটা এর কোনো ভূমিকা নেই বিক্রিয়াতে, এই Br মাইনাস আর K+টা এরা স্পেকটেটর আয়ন, মানে দর্শক রূপে কাজ করছে। এরা K+ এবং Br মাইনাসটা এর পরস্পর যুক্ত হয়ে KBr গঠন করে দিচ্ছে। তো এই বিক্রিয়াটাই হচ্ছে দেখো এই যে SN1, এটা কিন্তু দুটো স্টেপে কিন্তু আমরা বিক্রিয়াটা হচ্ছে, এবং ফার্স্ট স্টেপটা দিয়েই কিন্তু আমরা রেট নির্ধারণ করছি। এবং এই রেট যখন নির্ধারণ করছে তখন কেবলমাত্র একটা মলিকুল উপস্থিত আছে, সেটা হচ্ছে সাবস্ট্রেট, অর্থাৎ মূল অর্গানিক কম্পাউন্ডটাই প্রেজেন্ট আছে, নিউক্লিওফাইল প্রেজেন্ট নেই। সেই জন্যে এই বিক্রিয়াটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। বুঝতে পেরেছো? এবং যেহেতু এটা কার্বোক্যাটায়ন জেনারেশনের মাধ্যমে এই SN1 বিক্রিয়াটা সম্পন্ন হয়, সুতরাং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর কিন্তু এই বিক্রিয়ার যে ক্রমটা নির্ধারণ করবে, যে কে আগে বিক্রিয়াটা করবে। সুতরাং যেখানে 3 ডিগ্রি কার্বন আছে, সে যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করছে, এবং এইটা সরে যাওয়ার পরে ব্রোমিনের দিকে ইলেকট্রন সরে যাওয়ার ফলে যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে খুব বেশি স্টেবল, সুতরাং খুব সহজেই এটা কিন্তু এটাকে ভেঙে দেবে, এবং ভেঙে দেওয়ার পরে এইটা উৎপন্ন হবে। তাহলে যদি খুব সহজেই এটাকে ভেঙে দেয়, তাহলে কিন্তু বিক্রিয়ার হারটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ রেটটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং এখানে আমরা যেটা করব, যেহেতু এখানে কার্বোক্যাটায়ন জেনারেশনের মাধ্যমে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রির তুলনায়, সুতরাং 3 ডিগ্রি কার্বনের স্টেবিলিটি যেহেতু সব থেকে বেশি, সুতরাং এখানে যদি 3 ডিগ্রি কার্বন সমৃদ্ধ কোনো যৌগ নিই, তাহলে তার কিন্তু বিক্রিয়ার রেটটা কিন্তু সব থেকে ভালো হবে। তাহলে আমরা এখানে বিক্রিয়ার ক্রম করব, যে SN1 বিক্রিয়ার যে ক্রমটা, সেই বিক্রিয়ার ক্রমটা কীরকম হবে? বিক্রিয়ার ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। কারণ এখানে দেখো যে 1 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন হবে, সে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কম হবে বলে এর সঙ্গে সঙ্গে কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু মানে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্বন সেগুলো কিন্তু SN2 পথে সম্পন্ন হলো। এই যে CH3 Br করলাম,
CH372 0 ডিগ্রি কার্বন ছিল, সেগুলো সেই বিক্রিয়াগুলো SN2 পথে সম্পন্ন হবে। আর 3 ডিগ্রি যে কার্বনগুলো, 3 ডিগ্রি কার্বন যেগুলো আছে সেগুলো সেখানে যদি কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে তখন কিন্তু SN1 পথে সম্পন্ন হবে। কারণ 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেশন হচ্ছে। আর কার্বোক্যাটায়ন জেনারেশন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, সেই কারণে এরা কিন্তু খুব সহজেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন করতে চাইবে। সুতরাং 3 ডিগ্রি যে কার্বন সমৃদ্ধ যে যৌগ, তার কিন্তু এই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রবণতা সব থেকে বেশি হবে। বুঝতে পারছো? আর SN2-র ক্ষেত্রে যেখানে স্টেরিক হিন্ড্রেন্স প্রয়োজন, এখানে স্টেরিক হিন্ড্রেন্স ব্যাপারটা আসে, সেখানে যত কম স্টেরিক হিন্ড্রেন্স, যত কম বাধা, মানে ওই কার্বনের সঙ্গে যত ছোট ছোট গ্রুপ যুক্ত আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি মানে সেখানে কার্বনের সঙ্গে খালি হাইড্রোজেন যুক্ত আছে, কার্বনের সঙ্গে খালি 1 ডিগ্রি মানে কার্বনের সঙ্গে কেবলমাত্র একটা কার্বন সমৃদ্ধ গ্রুপ যুক্ত আছে, সেইখানটাতে মানে SN2 পথে যত কার্বনের সঙ্গে যত ছোট ছোট গ্রুপ যুক্ত থাকবে তত কিন্তু বিক্রিয়াটা ভালো হবে। সুতরাং SN2 বিক্রিয়ার ক্রমটা ঠিক এর বিপরীত হবে, 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আর SN1-এর ক্রমটা ঠিক এইটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো এই SN1 SN2 নিয়ে আমি তো বারবার বলছি ক্লাস 12-এ হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে আমি ডিটেলস আলোচনা করেছি, এবং তার স্টিরিও কেমিস্ট্রি কী হবে সেই স্টিরিও কেমিস্ট্রি নিয়েও আলোচনা করেছি। সেখানে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। কিন্তু এখন আপাতত যেটুকু বললাম ক্লাস 11-এর জন্য এইটুকু এনাফ। ঠিক আছে? এবার দেখো যেটা আমরা করব, তাহলে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করলাম, এবার আমরা করব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো আমাদের হয়ে গেল। আমরা বলেছিলাম যে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এবার দেখো আমরা করব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এবার কীরকম করি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার পরের যে বিক্রিয়াটা করব এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কে প্রতিস্থাপনটা ঘটাবে? ইলেকট্রোফাইল, মানে E+। ধরো এখানে কোনো বেনজিন, এই বেনজিনটা আছে, এই বেনজিন আছে, এই বেনজিন আছে, বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এইরকম। এই বেনজিনের সঙ্গে আমি এখানে গাঢ় HNO3 এরপরের যে চ্যাপ্টারে যে সেখানে আমরা করব বেনজিনের ধর্মগুলো, এই ধর্মতে আমরা দেখাবো। গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 যোগ করলাম 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবং দেখো এই গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 যোগ করলে এখানে কিন্তু একটা ইলেকট্রোফাইল জেনারেট হয়। গাঢ় HNO3 গাঢ় H2SO4-এর মধ্যে বিক্রিয়া একটা ইলেকট্রোফাইল জেনারেট হয়। সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2+। এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এই ইলেকট্রোফাইলটা কিন্তু জেনারেট হয়, মানে গাঢ় HNO3 গাঢ় H2SO4-এর সঙ্গে বিক্রিয়া এই NO2+, হচ্ছে এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এই নাইট্রোনিয়াম আয়ন কিন্তু সৃষ্টি হয় এবং এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়, নাইট্রোনিয়াম আয়ন। এই নাইট্রোনিয়াম আয়নটা কী করবে? নাইট্রোনিয়াম আয়নটা এই যে বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, এবং হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে মানে কি? দেখো এখানে তো বেনজিন মানে C6H6। এবার এখানে যে নাইট্রোনিয়াম আয়ন আছে সেটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল মানে সেখানে হচ্ছে দেখো একটা পজিটিভ চার্জ আছে, ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ থাকবে এবং সেটা ইলেকট্রনের প্রতি আসক্তি দেখাবে। এবং দেখো এই যে C6H6, এটা কিন্তু C6H6-এর একটা হাইড্রোজেন এখানে NO2+ দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং একটা হাইড্রোজেন যদি NO2+ দ্বারা প্রতিস্থাপিত, তাহলে কী হচ্ছে দেখো C6H6 ছিল, একটা হাইড্রোজেনের জায়গায় H5 করলাম, একটা হাইড্রোজেন কমলো, সেই একটা হাইড্রোজেন যেটা কমলো সেটাতে NO2 কিন্তু এসে যুক্ত হবে, C6H5NO2 তৈরি হবে। তো এইরকম এই বিক্রিয়াটা তো সেরকমই হবে। তো এই বিক্রিয়াটা দেখো তোমরা এই রিং আকারে আছে বলে হয়তো বুঝতে পারো না, সেই জন্য আমি ভেঙে দেখালাম। তো এই বিক্রিয়াটাতে কি হবে দেখো, এই বিক্রিয়াটাতে এই কার্বনটা, এখানে তো একটা হাইড্রোজেন আছে, এই কার্বন, এখানে কার্বন আছে এবং এখানে একটা হাইড্রোজেনও আছে। সেই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে একটা NO2 গ্রুপটা প্রবেশ করছে। তাহলে এখানে একটা NO2 আমি লিখে দিলাম, ব্যাস। এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এখানে ইলেকট্রোফাইলকে নাইট্রোনিয়াম আয়ন, সেই নাইট্রোনিয়াম আয়ন এই বেনজিনের মধ্যস্থ একটা হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছে, এটা ইন জেনারেল আমি লিখলাম, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু প্রতিস্থাপন ঘটাচ্ছে এবং NO2টা কিন্তু সেখানে জুড়ে যাচ্ছে। এবং এই যে বিক্রিয়াটা হলো এটা হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন,
আর এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, মানে যেখানে নাইট্রো গ্রুপটা উপরে আছে বলে নাইট্রোবেনজিন। এটা পরের লেকচারে আমরা পরের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা শুনবো বা এটা আমরা করবো খুব ভালো রকমভাবে। তো বেনজিন থেকে নাইট্রোবেনজিন যে তৈরি হচ্ছে গাঢ়জনিত গাঢ় দিয়ে, এবং এখানে একটা ইলেকট্রোফাইল যে জেনারেট হচ্ছে NO2+, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলবো, এই বিক্রিয়াটা যেটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারলে? এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাতে আমরা কিছু স্টেপ মানে এখানে মেকানিজমটা আমরা দেখতে পারি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হচ্ছে এর মেকানিজমটা একটু দেখো, যে মেকানিজম মানে ক্রিয়াকৌশল, যে বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হচ্ছে, এটা মেকানিজমটা কীভাবে হচ্ছে দেখো, তাহলে একটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, প্রথমে এই গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 পরস্পর বিক্রিয়া করবে। ফার্স্ট স্টেপে কী হবে, গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 পরস্পর বিক্রিয়া করবে, এবং গাঢ় HNO3 গাঢ় H2SO4 পরস্পর বিক্রিয়া করে এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে NO2+, এই আয়নটা সৃষ্টি করবে, HSO4- এই আয়নটা সৃষ্টি করবে, এবং H3O+ এই আয়নটা সৃষ্টি করবে। এই তিনটে জিনিসের কিন্তু সৃষ্টি করবে, NO2+, HSO4- এবং H3O+। এখানে যদি তুমি ব্যালেন্স করো তাহলে এটা হচ্ছে 2H2SO4, 2HSO4-, NO2+, আর H3O+। এইটা প্রথমে দেখো, আমাদের কিন্তু প্রথমটা হচ্ছে এটা মেকানিজম, আমরা ফার্স্ট স্টেপে করছি। দেখো প্রথম স্টেপে কী হচ্ছে, ফার্স্ট স্টেপে আমাদের কিন্তু ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে, ইলেকট্রোফাইল জেনারেশন। দেখো ফার্স্ট স্টেপে কিন্তু এই NO2+টা কিন্তু জেনারেট হলো, এটা কিন্তু আমাদের ইলেকট্রোফাইল হলো এই ফার্স্ট স্টেপে। এবার দেখো সেকেন্ড স্টেপে কী হচ্ছে, সেকেন্ড স্টেপে এই তোমার বেনজিনটা আছে সেকেন্ড স্টেপে এই বেনজিনটা আছে, বেনজিনটার স্ট্রাকচার হচ্ছে এইরকম। এবার দেখো এই বেনজিনটাকে এই NO2+ অ্যাটাক করতে চাইবে। কীভাবে অ্যাটাকটা করবে, তো দেখো এখানে দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ডের মধ্যে পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন মানে এটা হচ্ছে ইলেকট্রন রিচ, মানে এখানে ইলেকট্রন সমৃদ্ধ, পাই ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন বেশি আছে, মানে এখানে সিঙ্গেল বন্ড ডবল বন্ড দুটোই আছে। তাহলে এই বন্ডে যে এখানে যে ইলেকট্রন রিচ, আর কী চাইছে, এই ইলেকট্রন চাইছে, কারণ এটা পজিটিভ চার্জ কী চায়, ইলেকট্রন চায়। তাহলে দেখো এইখান থেকে দুটো ইলেকট্রন গিয়ে এই NO2-র খিদেটাকে মেটাবে, এই পাই ইলেকট্রনটা গিয়ে NO2-র খিদেটাকে মেটাবে, এবং পাই ইলেকট্রন গিয়ে NO2-র খিদেটাকে মেটাবে, এবং এক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, দেখো এইটা জিনিসটা তৈরি হচ্ছে। এই দুটো বন্ডের কোনো পরিবর্তন হয়নি, এই দুটো বন্ডকে আমি এখানে রেখে দিলাম, এবং এখানে NO2টাকে আমি যুক্ত করলাম, এখানে NO2 যুক্ত করলাম, আর এখানে একটা হাইড্রোজেনকে আমি বাইরে দেখালাম। মানে দেখো এই কার্বনগুলোতে একটা হাইড্রোজেন তো আছে, এখানে এই যে এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টটাতে কার্বন এবং হাইড্রোজেন আছে পয়েন্টগুলোতে। তো এখানে কার্বন এবং একটা হাইড্রোজেনকে আমি বাইরে দেখালাম, আর কিছু করিনি, বাইরে আমি এই হাইড্রোজেনটাকে দেখালাম। বুঝতে পেরেছো? এবার দেখো, যেহেতু এখান থেকে ইলেকট্রন সরে যাচ্ছে, এবং এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা থেকে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, এই কার্বনটার সঙ্গে NO2টা যুক্ত হয়ে গেল, এইখানে যে কার্বনটা ছিল সেই গ্রুপটার সঙ্গে NO2টা যুক্ত হলো, আমি একটা হাইড্রোজেনকে আমি বাইরে দেখালাম, ইচ্ছা করে দেখালাম, যাতে আমার পরের স্টেপটা সুবিধা হয়। তুমি নাও দেখাতে পারো, কিন্তু আমি হাইড্রোজেনটাকে দেখালাম। আর এই কার্বনটা থেকে যেখান থেকে ইলেকট্রনটা সরে যাচ্ছে সেখানে কী চার্জ সৃষ্টি হবে, সেখানে কিন্তু পজিটিভ চার্জের সৃষ্টি হবে, এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হবে। বুঝতে পারলে? তো পজিটিভ চার্জের সৃষ্টি হবে, এবং এইভাবে এই পজিটিভ চার্জের যেটা সৃষ্টি হচ্ছে, এই পজিটিভ চার্জটা কিন্তু মানে এই পজিটিভ চার্জটার ঘাটতিটা মেটানোর জন্য আবার কিন্তু এই বন্ধনটা খুলে এখানে আসবে, এরকমভাবে কিন্তু ঘটবে। দেখো আবার এই পজিটিভ চার্জের ঘটনাটা মেটানোর জন্য কীরকম হবে, এই বন্ধনটা খুলে এখানে আসবে, এখানে যদি আসে তাহলে কি হবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা তোমরা এরকম করবে, এই বন্ধনটা যেমন ছিল তেমন এলো, এই দিকে যেমন H আছে, NO2 আছে, যেমন ছিল তেমন করলাম। এইখানটা এই পাই বন্ধনটা খুলে যেহেতু এইখানে এসেছে, এখানে পাই বন্ধন করলাম, আর যেহেতু এইখান থেকে কার্বনটাকে সরে গেছে সুতরাং এখানে পজিটিভ চার্জটা করলাম। বুঝতে পারলে? এবার দেখো এই পজিটিভ চার্জটাকে মেটানোর জন্য আবার কিন্তু এই বন্ধনটা এখানে আসবে, করে কি আসবে দেখো, করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, এইটা করলাম, এইটা করলাম, দেখো এই বন্ধনটার কোনো পরিবর্তন হয়নি, এটা এখানে রেখে দিলাম, এই যে NO2-র কোনো পরিবর্তন হয়নি সেটা এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে।
এবার দেখো যেটা হচ্ছে, এটা হচ্ছে এইখানটা, এই বন্ধনটা এসে এইখানটা আসছে, মানে এখানে একটা ডবল বন্ড হলো, আর এই কার্বনটা থেকে আসছে বলে এই কার্বনটার উপর একটা পজিটিভ চার্জ হলো। সুতরাং এই পজিটিভ চার্জটা যেটা এখানে জেনারেট হয়েছে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল এবং স্টেবিলিটি অর্জন করলো। চারিদিকে কিন্তু এই পজিটিভ চার্জটা চারিদিকে কিন্তু ছড়িয়ে গেল। এখানে পজিটিভ চার্জটাকে প্রশমিত করার জন্য এই বন্ধনটা খুলে এখানে এলো, আবার যে কার্বন থেকে গেল সেই কার্বনটার উপর পজিটিভ চার্জ এলো, এই কার্বনটার উপর পজিটিভ চার্জ এসছে। তো এই কার্বনটার উপর পজিটিভ চার্জ এসছে, যখন এ খুব নেগেটিভ চাইছে তখন এই যে পাই ইলেকট্রনটা, এই পাই ইলেকট্রনটা থেকে এসে কিন্তু এই পজিটিভ চার্জের খিদেটাকে মেটাবে, এবং পাই ইলেকট্রন থেকে খিদেটাকে যখন মেটালো তখন এই কার্বনটা থেকে যখন এই মানে দ্বিবন্ধনের যে পাই বন্ধন ইলেকট্রন সরে গেল, সুতরাং এইখানে কিন্তু একটা পজিটিভ চার্জ আসছে। এইভাবেই কিন্তু এভাবে কিন্তু কার্বোকার্বন একটা স্টেবিলিটি কিন্তু আসছে। তো আমরা এইটাকে দেখাবো এবং দেখিয়ে দেওয়ার পরে আমরা যেটা থার্ড স্টেপ যেটা করব, তো এইটাকে দেখিয়ে দেবো। আমরা থার্ড স্টেপের জন্য আমরা এই যে এইটাকে যেটা করলাম সেটাকে তোমরা এটা এরকমভাবে করবে, এটা হচ্ছে এইরকমভাবে রেজোন্যান্স করছে আর কি, রেজোন্যান্স করছে। তো এই যে স্টেপটা হলো, এই স্টেপটা এবারে আমরা থার্ড স্টেপে করব। দেখো থার্ড স্টেপে কী করবো, আমরা একটু ওপরটা মুছছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো থার্ড স্টেপে আমরা কি করছি, থার্ড স্টেপে আমরা এটাই করব। স্টেপ থ্রিতে আমি এই প্রথম এইটাকেই নেব, আমি দ্বিতীয় বা এটা তৃতীয়টাকে নেবো না, প্রথমটাকেই নেবো। প্রথমটা কীরকম, প্রথম যে যেটা হয়ে আছে সেটাকেই নিচ্ছি। দেখো এইখানে একটা ডবল বন্ড, এই দিকে একটা ডবল বন্ড, এই দিকে একটা এইচ, এই দিকে একটা NO2 এবং এখানে একটা পজিটিভ চার্জ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার, এটাই হয়েছিল। এবার দেখো স্টেপ থ্রিতে কী আছে, এখানে যে এই যে HSO4 মাইনাস যে আয়নটা আছে সেই HSO4 মাইনাসটা আসবে, HSO4 মাইনাস আসবে, HSO4 মাইনাস আয়নটা আসবে, এবং HSO4 মাইনাস আয়নটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নিলে সে H2SO4 গঠন করতে পারবে। এই HSO4 মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নিয়ে নেওয়ার ফলে এখানে যেই বন্ধনটা আছে সেই বন্ধনটা, যে ইলেকট্রন জোটটা আছে সেই ইলেকট্রন জোটটাকে সে কিন্তু এই দিকে ঘুরিয়ে দিয়ে চলে যাবে, এই দিকে ঘুরিয়ে দিয়ে চলে যাবে, কারণ এখানে তো পজিটিভ চার্জটা আছে, পজিটিভ চার্জটা তো ইলেকট্রন চাইছে। তাহলে এই HSO4 মাইনাস যখন এই হাইড্রোজেনটাকে নিয়ে যখন H2SO4 তৈরি করবে, H2SO4 তৈরি করবে বলে তখন এই H-টা তো কেটে বেরিয়ে যাচ্ছে, মানে H-টা এই H2SO4 এর সঙ্গে চলে আসবে, H2SO4 এর সঙ্গে চলে HSO4 মাইনাস সঙ্গে চলে এসে কী তৈরি করবে, H2SO4 তৈরি করে দিল, H2SO4 তৈরি হয়ে গেল। এবার এই H2SO4 যেটা তৈরি হলো, H2SO4টা তৈরি হয়ে গেল, এবং H2SO4 তৈরি হওয়ার ফলে এইখানে যে বন্ধন জোটটা, সেই বন্ধন জোটটাকে কিন্তু এই দিকে এইখানে সরিয়ে দিয়ে চলে গেল, এখানে দিয়ে চলে গেল, এবং এখানে দিয়ে চলে গেল, এবং পজিটিভ চার্জটা কিন্তু তখন আর থাকছে না, পজিটিভ চার্জ তখন প্রশমিত হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কী তৈরি হলো, এক্ষেত্রে যেটা তৈরি হলো দেখো, এক্ষেত্রে তৈরি হচ্ছে এইরকম যেটা থাকছে, দেখো এইটা তৈরি হচ্ছে, এইখানে এইটা ডবল বন্ড, এখানে এইটা ছিল, আর এখানেও কিন্তু একটা এই বন্ধনটা যেহেতু এখানে চলে এসেছে এখানেও ডবল বন্ড হয়ে গেল, এবং এখানে NO2 যেমন ছিল তেমন NO2 রয়ে গেল। তো দেখো NO2 আমরা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে তিনটে স্টেপের মাধ্যমে কিন্তু আমরা নাইট্রোবেনজিন তৈরি করতে পারলাম, বেনজিন থেকে নাইট্রোবেনজিন। খুব ভালো করে এই জিনিসটা করবে, বেনজিন থেকে নাইট্রোবেনজিন কীভাবে তৈরি হলো। তো এইটাই হচ্ছে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কিন্তু আমরা মেকানিজম, যে এইটাও কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেই পড়ে, বুঝতে পারলে। তো এইটা তিন রকম, এরা তোমরা পরবর্তীকালে এই জিনিসটা পুরো শিখে যাবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমাদের তৃতীয় প্রতিস্থাপন বিক্রিয়া যেটা করব সেটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা থার্ড যে প্রতিস্থাপন বিক্রিয়াটা করব এটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা আমরা করব। দেখো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়, এখানে যেমন ধরো আমরা যেটা করব মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, এইটা করো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াতে প্রতিস্থাপনটা ঘটাবে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন ঘটাবে। যেমন ধরো এখানে একটা বিক্রিয়া দিচ্ছি, যেমন ধরো CH3 মিথেনটাকে আমি এরকমভাবে লিখলাম CH3 আর H, এবং এখানে এই মিথেনের সঙ্গে আমি ক্লোরিনের বিক্রিয়া করেছি Cl2, এবং এটা কিন্তু আমরা সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটাচ্ছি। তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে দেখো CH, তোমরা জানো ক্লাস 10 থেকেই করছো, CH3Cl তৈরি হবে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে এই Clটা, এটা প্রতিস্থাপন হচ্ছে মুক্তমূলক।
মুক্তমূলক এই বিক্রিয়াটার মেকানিজম যখন দেখাবো তখন দেখবে যে ফ্রি রেডিকাল এই হাইড্রোজেনটাকে কীভাবে প্রতিস্থাপন করছে, ক্লোরিন ফ্রি রেডিকাল। তো দেখো এখানে আপাতত দেখো যে হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে বলে CH3Cl তৈরি হচ্ছে। আর এই এইচটা এখানে ক্লোরিনের একটা ক্লোরিন তো এখানে এসেছে, আরেকটা ক্লোরিন পড়ে আছে, তাহলে এই এইচটা আরেকটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে HCl। ব্যাস, এটা হচ্ছে ফ্রি রেডিকাল, এটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। সাধারণত আমি বলেছি মুক্তমূলক কখন জেনারেট হয়, সূর্যালোকের উপস্থিতিতে। H-nu এটা হচ্ছে সূর্যালোক, সূর্যালোক আমি এটাকে সূর্যালোক বলছি, H-nu এটাকে সূর্যালোকের সাইনটা এরকমভাবেই দেওয়া হয়। তো H-nuর উপস্থিতিতে আমরা কিন্তু মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয়ে থাকে। এবার বিক্রিয়ার মেকানিজমটা দেখো, এই বিক্রিয়াটা কীভাবে হচ্ছে, মেকানিজম এই বিক্রিয়াটা কীভাবে হচ্ছে দেখো। এখানে বিক্রিয়াটা যেখানে আমরা হচ্ছে এটা হচ্ছে প্রথমে সূচনা পর্যায়ে। এই বিক্রিয়াটার 3টে স্টেপ। প্রথমে সূচনা, বিক্রিয়ার সূচনা পর্যায়ে। সূচনা পর্যায়ে আমরা কীভাবে করব দেখো। সূচনা পর্যায়ে এই প্রথমে এই ClCl মানে এই যে ক্লোরিন যেটা ছিল, ক্লোরিন যে অণুটা, এই ক্লোরিন অণুটার সূর্যালোকের উপস্থিতিতে H-nuর উপস্থিতিতে এই একটা ইলেকট্রন নিয়ে নিল আর একটা ইলেকট্রন নিয়ে নিল এবং ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি হলো, ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি হলো, ক্লোরিন মুক্তমূলক তৈরি হলো। এটা ফার্স্ট স্টেপ, সূচনা পর্যায়ে। এবার বিস্তার পর্যায়ে, বিস্তার পর্যায়ে দেখো বিস্তার পর্যায়ে কীরকম হবে। বিস্তার পর্যায়ে কি আসবে, বিস্তার পর্যায়ে এই CH3 এবং H এইটা আসছে, CH3 এবং H মানে মিথেনটা আসছে। এটা CH3H মানে মিথেন, CH4 এটাকে আমরা এরকমভাবে দেখিয়েছি। তো দেখো এবার কি আসছে, এইবার এই Clটা আসছে, একটা Cl মুক্তমূলকটাকে আমি নিয়ে আসছি। এই Cl মুক্তমূলকটা কী করছে, এই H-এর কাছে যাচ্ছে, H-এর কাছে যাচ্ছে। আর এইখানে যেটা আছে এইখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এইখানে আসছে। তাহলে দেখো এখানে যদি একটা ইলেকট্রন এখানে আসে তাহলে CH3 এই মুক্তমূলকটা তৈরি হচ্ছে, CH3 মুক্তমূলক তৈরি হচ্ছে। আর দেখো এইখানে যে বন্ধন জোড়ে যে ইলেকট্রনটা ছিল সেই বন্ধন জোড়ের একটা ইলেকট্রন এবং Cl-এর একটা ইলেকট্রন মিলিয়ে, এই Cl-এর যে একটা ইলেকট্রন সেটা মিলিয়ে কিন্তু একটা বন্ড তৈরি করে ফেলছে এবং HCl কিন্তু তৈরি করে ফেলছে। সবসময় জেনে রাখবে কোনো মুক্তমূলক কোনো একটা নর্মাল যৌগের সঙ্গে বিক্রিয়া করলে আরেকটা অন্য টাইপের মুক্তমূলক তৈরি হচ্ছে, ফ্রি রেডিকাল তৈরি হচ্ছে। বুঝতে পারলে, এই ফ্রি রেডিকালটা এইখানে আসছে এই হাইড্রোজেনের কাছে, তাহলে এই বন্ধনে যে CH3-র যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা কিন্তু এই CH3টা টেনে নিচ্ছে। তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রন ছিল সেই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছে আছে আর ক্লোরিনের ইলেকট্রনটা দিয়ে এই HCl কিন্তু বন্ড করতে পারলো এবং HCl তৈরি করতে পারলো। এবার দেখো এই মিথাইল মুক্তমূলকটা তৈরি হয়ে গেছে CH3। এবার এই CH3 এই মিথাইল মুক্তমূলকটা, এই মিথাইল মুক্তমূলক এটা কিন্তু একটা ক্লোরিন অণুর সঙ্গে বিক্রিয়া করবে, ClCl মানে ক্লোরিন অণুর সঙ্গে বিক্রিয়া করবে। এই মিথাইল মুক্তমূলকটা ক্লোরিন তো এখানে আমাদের অ্যাভেলেবেল, প্রচুর ক্লোরিন আছে, এই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে এবং কী করবে দেখো এই CH3টা এখানে ক্লোরিনটাকে করে দেবে, এই মানে এই ক্লোরিনটাকে এখানে দেবে। এটা একদিকে মানে সিঙ্গেল হুক, এটা কিন্তু সিঙ্গেল হুক হবে, যেখানে মুক্তমূলক সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু সিঙ্গেল হুক হবে। এটাও সিঙ্গেল হুক মানে একদিকের, ফিস হুক যেটাকে বলে, একদিকে হবে। বুঝতে পেরেছ? এবার দেখো এই CH3টা এই ক্লোরিনটার কাছে আসছে আর এখানে যে বন্ধন জোড়টা আছে সেই বন্ধন জোড়ের একটা ইলেকট্রন কিন্তু এই ক্লোরিনটার কাছে আসছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে CH3Cl তৈরি হয়ে যাচ্ছে, CH3Cl মানে, আর এখান থেকে এখানে বন্ধন জোড়টা যেটা আছে সেই বন্ধন জোড়ে একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিয়েছে এবং ক্লোরিন মুক্তমূলক আবার জেনারেট হয়েছে, ক্লোরিন মুক্তমূলক আবার জেনারেট হলো। আর এই ক্লোরিনটার যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনটা মিলে CH3 আর Clটা বন্ড করে ফেলছে। তাহলে দেখো এই CH3Cl তৈরি হয়ে গেল, তাহলে আমরা সেটাই তো তৈরি করছি, এই CH3Cl তৈরি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু এই বিস্তার পর্যায়ে আমরা কিন্তু এই মিথাইল ক্লোরাইড পেয়েছি। তো এই বিক্রিয়াটা তোমরা জানো, এই বিক্রিয়াটা চলতে থাকে এবং যতক্ষণ এখানে হাইড্রোজেন থাকবে ততক্ষণ কিন্তু বিক্রিয়াটা চলতে থাকবে এবং যতক্ষণ এরপরে এটা মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে, এরপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন। তোমরা তো জানো আমরা এটা অ্যালকিন যখন পড়বো পরের যে চ্যাপ্টারে তখন আমরা এটাকে আরও ডিটেলসে মানে আরও ভেতরে গিয়ে আলোচনা করব। কিন্তু এখন বেসিক্যালি এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াটা কীরকমভাবে হচ্ছে সবটা বলেছি। আর বিস্তার পর্যায়ের পরে একদম লাস্ট আসবে সমাপ্তি পর্যায়ে, যেখানে মুক্তমূলকগুলো পরস্পর বিক্রিয়া করে
মানে একটা সুস্থিত যৌগ তৈরি করবে সমাপ্তি পর্যায়ে। যেমন ধরো এখানে ক্লোরিন মুক্তমূলক, একটা ক্লোরিন মুক্তমূলক আর একটা ক্লোরিন মুক্তমূলক, এরা পরস্পর বন্ড তৈরি করবে, এখানে একটা আসবে, এই একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আসবে এবং এটা পরস্পর বন্ড তৈরি করবে এবং এটা তৈরি করবে Cl2, এটা তৈরি করে ফেলবে সমাপ্তি পর্যায়ে, মানে শেষ পর্যায়ে। এখানেই বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা তবু সমাপ্তি পর্যায়টা দেখাচ্ছি যে এরকমভাবে সমাপ্তি হয়। এবার দেখো এই CH3 মুক্তমূলক এই সিস্টেমে সৃষ্টি হয়েছিল, CH3 মুক্তমূলক, এই CH3 মূলক আরেকটা CH3 মুক্তমূলক, এও পরস্পর এখানে একটা বিক্রিয়া, এখানে আসবে, এখানে আসবে এবং এরা পরস্পর বিক্রিয়া করে এরা মানে বিক্রিয়া করে বন্ড তৈরি করবে, CH3 বা ইথেন, এই বন্ডটা তৈরি মানে এই ইথেন CH3 তৈরি করবে। তো এইভাবেই কিন্তু আমরা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে আমরা দেখাতে পারি। তাহলে দেখো প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আজকে আমি যে কথাগুলো বললাম, যেটুকু কথা বলেছি, এটা কিন্তু খালি এখানেই শেষ হচ্ছে না। মানে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা ক্লাস 11-12 মিলিয়ে অনেক জায়গাতে পড়বো, ক্লাস 12-এ প্রচুর জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া আছে, সব জায়গায় পড়বো। কিন্তু যেটুকু বললাম, যে জায়গাগুলো বললাম, SN2 পরিষ্কার একদম ধারণাটা হবে, SN1 যেন পরিষ্কার ধারণা হয়। SN2 SN1 বিক্রিয়াটা SN2-র ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি কেন নিয়েছি, SN1-এর ক্ষেত্রে কেন 3 ডিগ্রি নিয়েছি, সেই ধারণাটা যেন পরিষ্কার থাকে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন প্রস্তুত করলাম, সেই নাইট্রোবেঞ্জিনের যে তোমার বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন তৈরি করলাম, তার যে মেকানিজমটা, সেই মেকানিজমটা একটু ভালো করে করবে। আর এইখানের যে আমরা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ায় এই মিথেন থেকে যে মিথাইল ক্লোরাইড তৈরি হলো, তার যে মেকানিজমটা যেটা করলাম সেটাও ভালো করে করবে। বইতে আছে, একটু বইটা ভালো করে দেখবে। এখানে যেটা মানে তোমরা হয়তো এখানে কোনো আলোর অভাবের জন্য বা কিছু জন্য যদি বুঝতে না পারো, বইটা একটু খেয়াল করবে, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগের প্রথম শ্রেণীবিভাগটা করলাম, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এর পরের এপিসোডগুলোতে আমরা বাকি যে বিক্রিয়াগুলো আছে, দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান বা অপনয়ন বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া, এই 3টে বিক্রিয়া আমরা পরের এপিসোডগুলোতে করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।